খ্রিস্টপূর্ব ৬০০ সালের দিকে বিজ্ঞানী থেলিস অফ মিলেটাস লক্ষ্য করলেন যে অ্যাম্বর নামক প্রাকৃতিক রেজিনকে পশমের সাথে ঘষা হলে অ্যাম্বর শুকনা পালককে আকর্ষণ করে। তৎকালীন সময়কার মানুষ সবকিছু পৌরাণিক কাহিনী দিয়ে ব্যাখ্যা করত। যেমন বজ্রপাত হলে মানুষ মনে করত সৃষ্টিকর্তা রাগান্বিত হয়েছেন। সেরকম সমাজে বসেই তিনি প্রথম ইলেকট্রিসিটির অস্তিত্ব অনুভব করেন, যা বর্তমানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ নামে পরিচিত। এখানে যে অ্যাম্বারের কথা বলা হচ্ছে সেটি এসেছে গ্রিক শব্দ ইলেকট্রন থেকে, আর সেখান থেকেই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শব্দের উৎপত্তি হয়। তারপর থেকে ধাপে ধাপে কিভাবে আমরা বর্তমান সময়ের মতো আধুনিক বিদ্যুৎ পেলাম সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। আমাদের আজকের পর্বটি তৈরি করতে বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ডাইভেনশনে প্রকাশিত একটি আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে। বিজ্ঞান জগতের বিস্ময়কর সব তথ্য, নিত্য নতুন আবিষ্কার কিংবা বহু বছরের অমীমাংসিত সব রহস্যের বৈজ্ঞানিক সমাধান বাংলাভাষী বিজ্ঞানপ্রেমীদের সামনে তুলে ধরতে প্রতি মাসে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস থেকে প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী বিজ্ঞান সাময়িকী ডাইভেনশন। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডাইভেনশন ম্যাগাজিনটি কিনতে পারেন। বিদ্যুৎ নিয়ে বৈজ্ঞানিক গবেষণার যাত্রা শুরু হয় ১৬০০ সালের দিকে। উইলিয়াম গিলবার্ট বিদ্যুৎ ও চৌম্বকত্ব নিয়ে সর্বপ্রথম বিজ্ঞানভিত্তিক গবেষণা শুরু করেন। তিনি মূলত অ্যাম্বার, কাচ, সালফার প্রভৃতির ঘর্ষণে যে আকর্ষণ সৃষ্টি হয় তা পরীক্ষা করে দেখেছিলেন। তিনিই প্রথম এই আকর্ষণকে একটি বৈজ্ঞানিক ধর্ম হিসেবে উল্লেখ করেন এবং এই ধর্মের নাম দেন ইলেকট্রিকাস। বজ্রপাত যে আসলেই বিদ্যুৎ তা প্রমাণ করার জন্য ১৭৫২ সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একটি ঝুঁকিপূর্ণ পরীক্ষা করেন। তিনি ঝড়ের সময় একটি সিল্কের ঘুড়িতে লোহার তার ও ধাতব চাবি যুক্ত করে আকাশে ওড়ান। আকাশে বজ্রপাতের কারণে ঘুড়িতে স্ফুলিঙ্গ দেখা দেয় এবং তিনি প্রমাণ করেন যে বজ্রপাত আসলে বৈদ্যুতিক শক্তিরই বহিঃপ্রকাশ। পরবর্তীতে তিনি বড় বড় দালানকে বজ্রপাত থেকে রক্ষা করার জন্য লাইটেনিং রড আবিষ্কার করেন। ১৭৮০ সালের দিকে লুইজি গ্যালভানি নামক একজন ইতালিয়ান জীববিজ্ঞানী একটি মৃত ব্যাঙের পায়ের সাথে একটি ধাতব হুক যুক্ত করে লোহার খাঁচায় ঝুলিয়ে রাখেন এবং লক্ষ্য করেন যে ব্যাঙের পা নড়ছে। তিনি প্রথমে ভাবলেন যে ব্যাঙের পা থেকে হয়তো বিদ্যুৎ আসছে যা ব্যাঙের পা নাড়াচ্ছে, তাই তিনি এটির নাম দেন অ্যানিমাল ইলেকট্রিসিটি বা প্রাণীজ বিদ্যুৎ। তবে বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা এই ব্যাখ্যার সঙ্গে একমত ছিলেন না। তিনি ধারণা করেন যে ব্যাঙের পেশির নড়াচড়ার পেছনে রয়েছে দুটি ভিন্ন ধাতুর সংযোগ। ভোল্টা পরবর্তীতে একটি গবেষণায় দেখান যখন পরস্পর সংযুক্ত দুটি ধাতু এবং তাদের মাঝে লবণের পানি বা অ্যাসিডের মতো তরল থাকে তখন সেখানে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। এই ধারণা মাথায় নিয়ে পরবর্তীতে তিনি ভোল্টাইক পাইল নামে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ব্যাটারি তৈরি করেন। আলেসান্দ্রো ভোল্টা ১৮০০ সালে রাসায়নিক বিক্রিয়া দ্বারা বিদ্যুৎ উৎপাদনকারী গ্যালভানিক সেল তৈরি করেছিলেন। এটি ছিল বিশ্বের প্রথম বৈদ্যুতিক সেল যা ডিসি বিদ্যুৎ উৎপন্ন করত। পরবর্তীতে আলেসান্দ্রো ভোল্টার নাম থেকেই তড়িৎ বিভবের একক ভোল্ট শব্দটি এসেছে। ডেনিশ বিজ্ঞানী ওয়েরস্টেড সর্বপ্রথম দেখান যে বিদ্যুৎ এবং চৌম্বকত্ব একে অপরের সাথে সম্পর্কিত। ওয়েরস্টেড মূলত একটি কম্পাসের চারপাশে বৈদ্যুতিক তার স্থাপন করে যখন তাতে বিদ্যুৎ প্রবাহিত করেন তখন দেখেন যে কম্পাসের কাঁটাটি ঘুরছে। কাঁটার এই ঘূর্ণায়ন প্রমাণ করে যে সেখানে বিদ্যুৎ প্রবাহের ফলে চৌম্বকীয় বলয়ের সৃষ্টি হয়েছে। ১৮৩১ সালে মাইকেল ফ্যারাডে ওয়েরস্টেডের বিপরীত নীতি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কার করেন। তার নীতি অনুযায়ী কোনো পরিবাহী তারকে একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মাঝে রাখা হলে একটি তড়িৎচালক বল উৎপন্ন হয়, আর এই তড়িৎচালক বলের কারণে বিদ্যুৎ প্রবাহিত হয়। এই নীতির উপর ভিত্তি করেই পরবর্তীতে জেনারেটর, মোটর, ট্রান্সফরমার সহ অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করা হয়েছে। ১৮০২ সালে বিজ্ঞানী হ্যামফ্রি ডেভি কার্বন দণ্ডের মাঝে বৈদ্যুতিক স্পার্ক সৃষ্টি করে অনেক উজ্জ্বলতা তৈরি করেছিলেন। এখানে মূলত পাশাপাশি থাকা দুইটি কার্বন দণ্ডের মাঝে শক্তিশালী ডাইরেক্ট কারেন্ট প্রবাহিত করা হয় যা রড দুটির মাঝে একটি আর্ক বা স্পার্ক তৈরি করত, আর এই প্রযুক্তিকে বলা হয় আর্ক ল্যাম্প। তবে এটি বাসাবাড়িতে ব্যবহারের উপযোগী ছিল না। পরবর্তীতে ওয়ারেন ডি লারু ১৮৪১ সালে ভ্যাকুয়াম টিউবের ভেতর প্লাটিনামের ফিলামেন্ট দিয়ে বাল্ব তৈরি করেন। তবে প্লাটিনাম খুব দামি হওয়ায় তা বাজারজাত করা যায়নি। এর কিছু সময় পর জোসেফ সুয়ান কার্বনাইজড কাগজ ব্যবহার করে ফিলামেন্ট তৈরি করেন। ১৮৭৮ সালে তার তৈরি বাল্ব কার্যকরভাবে আলো দিতে সক্ষম হয়।
তিনি এই আবিষ্কারের জন্য যুক্তরাজ্যে পেটেন্টও করেছিলেন। তবে 1879 সালে থমাস এডিসন একটি উন্নতমানের কার্বন ফিলামেন্ট বাল্ব তৈরি করেন, যা প্রায় 13.5 ঘন্টা ধরে জ্বলতে পারত। তবে 1880 সালে তিনি এমন আরেকটি ফিলামেন্ট তৈরি করেন যা একটানা প্রায় 1200 ঘন্টা জ্বলতে পারত। এরপর তিনি বাল্বকে প্রত্যেক ঘরে ঘরে জ্বালানোর স্বপ্ন দেখেন, কিন্তু সমস্যা ছিল সবার বাসায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া। এডিসন সফল বিজ্ঞানী হওয়ার পাশাপাশি একজন ধূর্ত ব্যবসায়ীও ছিলেন। তিনি 1882 সালে নিউ ইয়র্কের ম্যানহাটনে বিশ্বের প্রথম বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু করেন, যেখানে ডিসি কারেন্ট উৎপাদন করা হতো। আর এখান থেকেই এডিসন বিভিন্ন বাসাবাড়ি এবং শিল্প কারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করতে শুরু করে। এডিসন শিল্প কারখানাগুলোর জন্য বাসাবাড়ির চেয়ে 3 গুণ বেশি দাম রাখত। এডিসনের বিদ্যুৎ কেন্দ্রের একটি মূল সমস্যা হল এসব কেন্দ্র থেকে মাত্র 1.5 মাইল দূর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা যেত। তাই কিছু দূর পরপর এডিসনকে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হয়েছিল। থমাস এডিসনের ব্যবসা একসময় জমজমাট হয়ে ওঠে এবং আমেরিকার গণ্ডি পেরিয়ে ইউরোপেও পৌঁছে যায়। 1882 সালে ফ্রান্সের প্যারিসে থাকা এডিসনের এক পাওয়ার হাউসে কাজ করতে আসে 28 বছর বয়সী এক সার্বিয়ান যুবক। তার নাম নিকোলা টেসলা। টেসলা এডিসনের কারখানায় কাজ করতে করতে ডিসি জেনারেটরের বিভিন্ন যান্ত্রিক ত্রুটি খুঁজে পান এবং তিনি সেসব সমস্যার সমাধানও বের করে ফেলেন। 1884 সালে টেসলা তার সমাধান নিয়ে এডিসনের সাথে দেখা করতে নিউ ইয়র্কে যান। তিনি মূলত এডিসনের ডিসি কারেন্টের পরিবর্তে অল্টারনেটিভ কারেন্টের ধারণা নিয়ে এসেছিলেন, কিন্তু